দর্শক, আজ আমরা ইসলামী ব্যাংক সহ দেশের ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। এজন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। সম্প্রতি আমরা দেখলাম যে IMF এর প্রতিনিধি দল বাংলাদেশে এসছেন, তারা সফর করলেন, বিভিন্ন বিষয়ে তারা পরামর্শ দিয়েছে। অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখতে বলেছে, ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত রাখতে বলেছে। তাদের পরামর্শগুলোকে কিভাবে দেখছেন? আসলে ব্যাংকিং খাত এবং আরও কিছু খাত সম্বন্ধে ওরা যে সমস্ত সংস্কারের পরামর্শ দিয়েছে, এগুলো তো আমাদের প্রয়োজনীয়, আমাদের করা উচিত। এগুলো ওরা রিকমেন্ড করবে তারপরে আমরা করবো এমনটা না। আসলে যেমন ব্যাংকিং খাত সম্বন্ধে ওনারা প্রেডিক্ট করেছেন যে এটা যদি চলমান না থাকে তাহলে আমাদের গ্রোথ রেট হয়তো বা 4%-এর নিচে চলে যাবে। কারণ ব্যাংকিং খাত সংস্কারটা যদি কন্টিনিউ না করে তাহলে তো ডেফিনেটলি প্রাইভেট সেক্টরও গ্রোথ হবে না। প্রাইভেট সেক্টর ক্রেডিট না পেলে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে কোত্থেকে, ইনভেস্টমেন্ট হবে কোত্থেকে। তো সেই জন্য তারা প্রেডিক্ট করছে যে এইগুলো যদি চলমান না থাকে তাহলে ডেফিনেটলি আমাদের গ্রোথ রেট 4%-এর নিচেও চলে যেতে পারে। তো সুতরাং এটার সাথে আমি দ্বিমত পোষণ করবো না, ডেফিনেটলি একমত। কিন্তু আমার কথা হচ্ছে এগুলো তো গভর্নমেন্ট নিজেরাই করবে। এগুলো আবার IMF এর রিকমেন্ড করবে তারপরে এরা করতে যাবে কেন? এগুলো তো নিজেরাই। আমরা দেখছি না আমাদের ব্যাংকিং খাতের অবস্থা কি, আমরা দেখছি না আমাদের রেভিনিউ কালেকশন অবস্থা কি, তাই না? সুতরাং এগুলো আবার অন্যরা বলতে হবে কেন? আমাদের নিজেদের তাগিদে আমরা করব। কিন্তু এই তাগিদটা কি সরকারের মধ্যে একটু কম লক্ষ্য করছেন? আমি তো সেই জন্য সবসময় বলছি যে আপনি যদি সংস্কারগুলো যেমন ব্যাংকিং খাতের সংস্কার যদি ঠিকমতো করতে চান, তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্ট। সো ইফ গভর্নমেন্ট ইজ নট কমিটেড তাহলে যতই সংস্কার আপনি করেন না কেন, দিস উইল নেভার টার্ন অ্যারাউন্ড। তো সুতরাং গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্টটা এটা খুবই জরুরি একটা ব্যাপার। দুর্বল আরও কিছু ব্যাংক প্রসঙ্গে IMF সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে। আসলে এই ধরনের সিদ্ধান্ত আসলে কি বিষয়টা বুঝিয়েছে, যে দুর্বল ব্যাংকগুলোকে কি মার্জ করার কথা, নাকি বিষয়গুলো একটু ক্লিয়ার করে বলবেন? আসলে এইগুলোর ব্যাপারে তো IMF ইদানিং, আর যখন নাকি ব্যাংকগুলো লাইসেন্স দেওয়ার তখনই আমরা বলেছিলাম, আমরা যখন গভর্নমেন্ট যখন একের পর এক লাইসেন্স দিয়েই চলছিল ব্যাংকগুলোকে, তখন আমরা বলতে চাচ্ছি ঠিক আছে আপনাদের লাইসেন্স আপনারা দেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করে হি ক্যান রান এ বিজনেস, বাট এদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু গভর্নমেন্ট নেবে না, তাই না? তাদেরকে বলে দেন যে ইউ মাস্ট সার্ভাইভ ইন ইউর ওন কম্পিটিশন। তুমি যদি কম্পিটিশন সার্ভাইভ না করো ইউ মাস্ট কুইট। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, তাই না, গত কয়েক মাস বা 2-1 বছর আগ থেকে, যে এখন মানে এরা সার্ভাইভ করতে পারছে না, এদেরকে আবার কি বলে টিকিয়ে রাখার জন্য গভর্নমেন্ট নিজেই উদ্যোগ নিয়েছে। এইটা করলে গভর্নমেন্ট পারবে না তো। কারণ আমি সবসময় বলছিলাম এই যে 5টা ব্যাংক মার্চ করেছে, আমি কিন্তু কী দরকার গভর্নমেন্টের টাকা দিয়ে আপনি প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলোকে বেল আউট করবেন? গভর্নমেন্টের ব্যাঙ্কগুলোর অবস্থা কি ভালো নাকি? আপনি টাকা দেওয়ার দরকার হলে সেখানে দেন, বা আপনি অন্য কোনো কাজ করেন। তা আপনি সরকারি টাকা দিয়ে, সরকারি টাকা মানে আপনার ট্যাক্স পেয়ারের টাকা, তাই না? ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আপনি প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলোকে বেল আউট করবেন, এইটা কোনো একটা স্ট্র্যাটেজি হতে পারে না, তাই না? অ্যাটলিস্ট মার্কেট ইকোনমিতে, তাই না? আমরা এটা বরাবরই লক্ষ্য করে থাকি যে এই ব্যাংক খাতগুলোকে বা ব্যাংক কোনো যখনই দুর্বল হয়ে পড়ে তখনই লিকুইডিটি সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের টিকিয়ে রাখার জন্য সাপোর্ট কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার দিয়ে থাকে। আসলে কেন এটার প্রয়োজনীয়তা আছে, এবং এরকম কোনো নজির আমাদের প্রতিবেশী দেশগুলোতে আছে কিনা? আমাদের প্রতিবেশী দেশগুলোতে নাই এরকম আমরা ইউনিক এগুলো। কারণ একটা ব্যাংক যদি তার ক্যাপিটাল শর্টফল থাকে, তার ক্যাপিটাল শর্টফল থাকলে বিদেশি ব্যাংকগুলো তার সাথে ট্রানজ্যাকশন করবে না, তার LC অ্যাকসেপ্ট করবে না। তার যদি লিকুইডিটি শর্টফল থাকে তাহলে আপনার উন্নত বিশ্বে বা আপনার বৈশ্বিক অবস্থায় আমরা কোনো প্লেস পাবো না, বা অন্যরা কেউ আমাদের সাথে ব্যাংকিং করতে রাজি হবে না। তো এই সমস্ত কারণেই তখন সরকার নিজেদের উদ্যোগ নিয়ে নিজেদের উদ্যোগে বলে আছে ঠিক আছে আমি একটু সাপোর্ট করি। আমি সেই জন্য আমরা বলেছিলাম যখনই আপনি একটা ব্যাংকের লাইসেন্স দিবেন, দেওয়ার সময় তার কাছ থেকে একটা কমিটমেন্ট তাকে বলে দেওয়া হবে যে ভাই তোমাকে লাইসেন্স দিলাম বিকজ ইউ হ্যাভ ফুলফিল দ্য লাইসেন্সিং ক্রাইটেরিয়া, কিন্তু তোমার বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমার না, তাই না? ইফ ইউ ডু নট সার্ভাইভ ইউ মাস্ট কুইট। আমেরিকাতে যেটা হয়, আপনি সব উন্নত দেশের কথা বলতে, সব উন্নত দেশে একই নিয়ম। কোনো দেশের কোনো প্রাইভেট ব্যাংক বাঁচায় রাখার দায়িত্ব সরকারের না বা সেন্ট্রাল ব্যাংকের না। তারা লাইসেন্স দেওয়ার অধিকার তাদের, তারা লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনাকে লাইসেন্স দেবেন, বাট ইফ ইউ ডু নট সার্ভাইভ ইউ মাস্ট কুইট।
এই যে এখন আইএমএফ এই পরামর্শটা দিল যে এত আসলে ব্যাংকের প্রয়োজন নেই, বা যে দুর্বল আরও যে ব্যাংকগুলো রয়েছে সেই বিষয় সিদ্ধান্তে আসার কথা সরকারকে পরামর্শ দিয়েছে, এখন কি প্রক্রিয়া করা যায়, বা এতগুলো প্রাইভেট ব্যাংকের আসলে বাংলাদেশে প্রয়োজন আছে কিনা? বিভিন্ন অর্থনীতিবিদ এবং আমাদের সাবেক গভর্নরও কিন্তু বিষয়টিকে জোর দিয়ে বলেছেন যে আসলে এত বেশি প্রাইভেট ব্যাংকের আমাদের প্রয়োজন নেই। তো এখন সরকার কি করতে পারে? এখন সরকার তো এইগুলোকে এই সমস্ত রিকমেন্ডেশন তো এখন আসছে, আমরা তো কয়েক বছর আগে থেকে বলতেছি যে ঠিক আছে আপনি এতগুলো ব্যাংকের দরকার আছে কি না তো মার্কেট ডিটারমাইন করবে, তো কেউ নিজ থেকে ডিটারমাইন করতে পারে না। এখন বাংলাদেশে 62টা ব্যাংক দরকার আছে কি না, সো মার্কেট উইল ডিটারমাইন। এটা কীভাবে মার্কেট ডিটারমাইন করবেন? যে আরও 100টা ব্যাংকের যদি লাইসেন্স দিতে হয় দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে বলে দেন যে তুমি মার্কেটে তোমার মতো করে সার্ভাইভ করো। তুমি যদি সার্ভাইভ না করো, তোমার যদি ক্যাপিটাল শর্টফল থাকে, তোমার যদি লিকুইডিটি শর্টফল থাকে, তোমার যদি প্রফিট করতে না পারে, ইউ মাস্ট কুইট। তখন ডেফিনেটলি তখন মার্কেটে ঠিক করে নিবে যে কয়টা ব্যাংক তার দরকার, 20টা দরকার, 25টা দরকার, নাকি 30টা দরকার। কিন্তু আমরা সমানে লাইসেন্স দিয়ে গেছি, কিন্তু কোনো এক্সিট পলিসি কিন্তু আমরা লাইসেন্সিং ক্রাইটেরিয়ার মধ্যে দিইনি। এবং এগুলো সম্বন্ধে আমরা বারবার বলেছি, অনেকবার বলেছি। এখন এই যে পূর্বতন গভর্নর মহোদয় বলতেছেন, ওই গভর্নর মহোদয়ের সময় আমরা বলেছি আপনারা এই সমস্ত লাইসেন্স দিচ্ছেন, লাইসেন্সের মধ্যে আপনি এক্সিট পলিসি একটা দিয়ে দেন। এক্সিট পলিসি মাস্ট বি দেয়ার। এক্সিট পলিসি ছাড়া আপনার লাইসেন্সিং করাটা ঠিক হচ্ছে না। তো কে কার কথা শুনে? আর এখন এসে দেখেন একেবারে না মানে আপনার সবগুলোর অবস্থা যায়, তাই না, দম নিতে পারে না, এখন এই সমস্ত কথাবার্তা বলছে। তারপরও আমি বলবো যে ডেফিনেটলি তারপরও কোনো অবস্থাতেই যে হ্যাঁ সরকার একটা এফোর্ট দিতে পারে বা একটা আপনার কী বলে হেল্প করতে পারে, কিন্তু নট ফর এভার, মানে সারা জীবনের জন্য না। তাকে একটা আপনার তার ক্যাপিটাল শর্টফল বা প্রভিশনের শর্টফল ফুলফিল করার জন্য তাকে দরকার হয় আপনি ফান্ড ইনজেক্ট করে একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে দেন, যে 3 মাস 6 মাস বা 1 বছরের মধ্যে তুমি টার্ন অ্যারাউন্ড করো নিজেদের থেকে। তুমি যদি টার্ন অ্যারাউন্ড করতে না পারো, তাহলে ইউ মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্স। বিষয়টা কি এমন যে যখন কোনো ব্যাংক একদম দুর্বল অবস্থায় চলে যাচ্ছে, প্রাইভেট ব্যাংক, তখন তো গ্রাহকের অর্থটা তাদের ফেরত দিয়ে বিজনেসটাকে তাদের ক্লোজ করা লাগবে। এই অর্থ ফেরত দেওয়ার কারণে ভয়ে কি তারা সরকারের কাছে সাহায্য চায় বারবার, বা বিভিন্ন পন্থা অবলম্বন করে কিনা? না, সরকারের কাছে সাহায্য বারবার চাবে কেন? দেয়ার ইজ সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক তো পুরো ব্যাপারটাই মনিটরিং করে, এবং তাদের প্রত্যেকের রিকোয়ারমেন্ট হচ্ছে তারা সেন্ট্রাল ব্যাংকের কাছে স্টেটমেন্ট পাঠায়। সেন্ট্রাল ব্যাংক সেগুলো ধরে সেগুলো ধরে তো সেন্ট্রাল ব্যাংক ক্যান লুক ইন টু দ্য অ্যাফেয়ার্স, তাই না? সেন্ট্রাল ব্যাংক যখনই দেখবে কোনো ব্যাংকের ক্যাপিটাল শর্টফল হচ্ছে, লিকুইডিটি শর্টফল হচ্ছে, প্রফিট ডিক্লাইন করতেছে, ব্যবসা কমে যাচ্ছে, লোকজনের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে, দেন সেন্ট্রাল ব্যাংক মাস্ট ইন্টারফেয়ার। কিন্তু সেগুলো সেন্ট্রাল ব্যাংক ইন্টারফেয়ার তো করেনি, বরঞ্চ এগুলোকে আরও বেশি তারা মানে কি বলবো, এগুলোকে আরও বেশি তারা আপনার জিয়ে রেখেছে, যার জন্যে এখন এই প্রবলেমটা এত অ্যাকিউট হয়ে গেছে। এবার যদি একটু ইসলামী ব্যাংকের প্রসঙ্গে আসি, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, পর্ষদ এখনও গঠন করা গেল না। আসলে এত সময় কেন লাগছে? কেন এই পর্ষদের লোকজনকে কেন্দ্রীয় ব্যাংক খুঁজে পাচ্ছে না, নাকি দিতে বিলম্ব ইচ্ছাকৃতভাবে হচ্ছে? আর এর কারণে অভ্যন্তরীণ কার্যক্রমে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা ইসলামী ব্যাংকে? ডেফিনেটলি সমস্যা তৈরি হবে। যাই হোক না, এখন আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকও এখন ভীত সন্ত্রস্ত, কারণ আগে একজন তো চেয়ারম্যানকে দিয়েছিল, তার চেয়ারম্যানও তো গ্রাহকদের কে বলে প্রতিবাদের মুখে চেয়ারম্যানকে আবার উইথড্র করতে হয়েছে। এখন সেই কারণেও হতে পারে যে সেন্ট্রাল ব্যাংক কেন আপনার পর্ষদ আপনার করছে না। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশ ব্যাংক তো প্রথমেই ভুলটা করেছে। ভুলটা কি, যে আসলে পর্ষদ কী হবে না হবে এটা তো গ্রাহকদের ব্যাপার না। এটা আইদার ওই ব্যাংকের বোর্ড নিজেরাই করবে, অথবা যদি বোর্ডের যদি মানে কোনো কারণে বোর্ড যদি করতে অসমর্থ হয়, তাহলে সেন্ট্রাল ব্যাংক ঠিক করে দেবে। এটা তো গ্রাহকদের ব্যাপার না, তাই না? গ্রাহকরা যদি আপনি চেক জমা দিয়ে যদি টাকা তুলতে না পারে, বা যদি ওই ব্যাংকের সাথে ব্যাংকিং যদি তাদের অসুবিধা হয়, তাহলে দেখেন রেজ দেয়ার প্রবলেম, তাই না? কিন্তু এখানে একেবারে গ্রাহকরা রাস্তায় নেমে গেছে, আন্দোলন করতেছে, চেয়ারম্যান সাহেবরা রিমুভ করবো, এবং ওই চেয়ারম্যান কিন্তু বসতেও পারেনি, কোনো মিটিংও করতে পারেনি, তাকে রিমুভ করে দিচ্ছে। আমার মনে হয় সম্ভবত বাংলাদেশ ব্যাংক এই কারণে আর একটু বেশি কনসার্ন যে ঠিক আছে আমরা বোর্ডটা ঠিক মতো করি। তবে যাই হোক, আমি আপনার সাথে একমত, এত দেরি করা ঠিক হচ্ছে না। এর ফলে ডিপোজিটরদের
জনগণের আস্থা ফিরে আসতেছে না, অন্যদিকে ব্যাংকের ইন্টারনাল কাজকর্মে কিন্তু অনেক ঢিলা হচ্ছে, তাই না? এইদিকে আবার ব্যাংকটির পুরনো মালিকদেরকে ফিরিয়ে আনার একটা দাবি উঠছে, যদিও এটা সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করছে। যদি আদালত রায় দেয় তাহলে তারা ফিরতে পারবে। যদি এই যে প্রথম দিকের পুরনো মালিকরা যদি আবার ফিরতে চায় বা ফিরে আসার সুযোগটা থাকে, তারা কোন প্রক্রিয়ায় ফিরবে? না, কোন প্রক্রিয়া ফিরবে এটা তো ডেফিনেটলি এখন যেহেতু আদালতে গেছে, আদালত হয়তো বা ডিটারমাইন করে দিতে পারে। কিন্তু এটা মানে আমার কাছে এটা একদম অদ্ভুত একটা কাজকর্ম মনে হচ্ছে, কারণ পুরাতন যারা শেয়ার হোল্ডার ছিল তারা তো শেয়ার বিক্রি করে দিয়েছে, ওই শেয়ার অন্যরা হয়তো কিনেছে। এখন আপনি যে নতুন শেয়ার হোল্ডার যারা আছে তাকে আপনি পছন্দ না করতে পারেন, তার কাছ থেকে শেয়ার সব ফরফিট করে নেন, তারপরে এটা ওপেনলি পাবলিকের কাছে বিক্রি করে দেন, তাই না? তা আবার সেই পুরনো মালিক যারা যারা ছিল তাদেরকে আবার ডেকে এনে আবার তাদের কাছে শেয়ার বিক্রি করা, এটা আমার মনে হয় বেশি আপনার কি বলে আপনার ক্লামজি করে ফেলতেছে। এটা এই ধরনের কোনো এক্সাম্পল আমার জানা নাই যে কারণ ওই যে কিছুদিন আগে যে এই যে আপনার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা যেখানে একটা 18 নামে ধারা যেটা যোগ্য, তাহলে তো সেটা এইটি হলো। সেখানে তো কথা ছিল যে পুরনো মালিকদের দিব, এবং এটা তো সবাই আপোস করেছে। তো এইখানে কেন আবার সবাই এটাকে সাপোর্ট করবে? এটাতে সাপোর্ট আমি করতে পারি না, তাই না? তাহলে এখন কি এখন এটা করতে যদি এখন যে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের যদি তারা যদি আপনার কি বলে অবৈধ কোনো কাজকর্ম করে থাকে, তাদের কাছ থেকে শেয়ারগুলো ফরফিট করে জেনারেল পাবলিকের কাছে বিক্রি করে দেন, তাই না? জেনারেল পাবলিকের কাছে বিক্রি করে দেন, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। অর্থাৎ ওপেন মার্কেটে এটাকে ছেড়ে দেওয়া উচিত। বিক্রি করে দেন। শেষ একটা প্রশ্ন করতে চাই। আমাদের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ যদি হয় বা হস্তক্ষেপ যদি চলমান থাকে, তাহলে আর্থিক খাতে একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে। আসলে এই প্রভাবটা কিভাবে পড়তে পারে? না, আর্থিক খাতে ইসলামী ব্যাংক তো আফটার একটা বড় ব্যাংক। এখন ওই যেটাকে আমরা বলি আপনার ওই যে কি বলে আপনার মানে একটা ব্যাংক আপনার একটু খারাপ হয়ে গেলে এটা ডেফিনেটলি তখন সব ডিপোজিটাররা ভয় পেয়ে যায়। অন্য ব্যাংকগুলো, অন্য ছোটো ছোটো ব্যাংকগুলোর ডিপোজিটার মনে করে ইসলামী ব্যাংকের এই অবস্থা, না জানি আমাদের ব্যাংকের কেউ। সুতরাং সবাই টাকা পয়সা উইথড্র করো, টাকা পয়সা উইথড্র করে দিলে দেন ব্যাংক উইল ফেস রান, তাই না? এবং এর ফলে তো হবে কি, ব্যাংক তো তখন ব্যবসা করতে পারবে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনগণের আস্থা তো নষ্ট হয়ে যাবে। একবার যদি জনগণের আস্থা তো নষ্ট হয়ে গেছে, আর ওটা বাকি আর আছে কি? জনগণের আস্থা নষ্ট হয়ে গেলে তো কেউ আর ব্যাংকিং করতে আসবে না তাদের সাথে। আর ইসলামিক ব্যাংকগুলোর সম্বন্ধে কিন্তু আমরা প্রথম থেকে বলছি, ইসলামিক ব্যাংকগুলো সুস্থ ধারায় এদেরকে বাড়তে দেওয়া উচিত। এই ইসলামিক ব্যাংকগুলো আমি দেখতাম যে একেবারে বাংলাদেশে ওদেরকে ফার্স্ট ব্যাংক হইতে হবে, সবচেয়ে বড় ব্যাংক হইতে হবে। কী দরকার তোমার? তুমি ইসলামিক শরিয়া ফলো করে তারপরে তুমি ইসলামিক ব্যাংকিং করো। এটা অন্য ব্যাংকের সাথে একে কম্পেয়ারও করার কোনো দরকার নেই। অন্য ব্যাংক তো ট্র্যাডিশনাল ব্যাংকার, তোমরা ইসলামিক ব্যাংকিং, তাই না? তোমরা ইসলামিক শরিয়া ফলো করে ব্যাংকিং করবে। তোমার একেবারে ফার্স্ট ব্যাংক হইতে হবে। ফার্স্ট ব্যাংক করতে যে ইসলাম শরিয়াকে ভায়োলেট করে তারপরে ব্যাংকিং করা, এগুলোতে আমি করি। আমি অন্তত এটাকে আমি প্রেফারেন্স দিই না। আর সেকেন্ডলি আমি বলতেছি, ইসলামী ব্যাংকগুলো পরিচালনা করার জন্য কিন্তু বোর্ড ছাড়াও কিন্তু একটা শরিয়া বোর্ড আছে। এই শরিয়া বোর্ডের লোকজনদের কিন্তু ব্যাংকিং ট্রেনিং দেওয়া উচিত। দে ডোন্ট হ্যাভ এনি নলেজ অন ফাইন্যান্সিয়াল মার্কেট, তাই না? সুতরাং এই শরিয়া বোর্ডের লোকজনদের জন্য ফিট অ্যান্ড প্রপার টেস্ট করে দেওয়া হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের। তো সুতরাং এইগুলো করে দিয়ে তারপরে তাদেরকে একদম শরিয়া বেস ব্যাংকিং করতে হবে। তাদের পোর্টফোলিওর মধ্যে কোনো মুদারাবা নাই, মুশারাকা নাই, তাই না? সব আপনার মার্কআপ বেস ব্যাংকিং আর ইন্টারেস্টেড বেস ব্যাংকিংয়ের মধ্যে ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নেই। তো সুতরাং ইসলামী ব্যাংকগুলো সম্বন্ধে আমার সাজেশন হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এটা সবচেয়ে বড় ব্যাংক, সুতরাং এটাকে এইরকমভাবে আপনার কি বলে আনকেয়ার রাখাটা ঠিক না। বোর্ড তাড়াতাড়ি গঠন করা উচিত, এবং পুরাতন মালিকের কাছে আবার যদি ফেরত দিতে চায় তাহলে তো, কারণ বিদেশি মালিকও তো ছিল অনেক, সবাই তো চলে গেছে। সুতরাং ওইগুলো করা আমার মনে হয় অনেক সময় ব্যাপার। এটা করলে যার ফলে তাহলে ব্যাংকটার উপরই আপনার ইম্প্যাক্ট আসবে। ওই ব্যাংকের উপর ইম্প্যাক্ট আসলে তো পুরো বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমের উপর ইম্প্যাক্ট আসবে। সুতরাং এটা না করে তাড়াতাড়ি এই শেয়ারগুলো যদি এক্সিস্টিং কোনো মালিককে যদি দেখা যায় তার কোনো অবৈধ কাজকর্ম, তাহলে তার কাছ থেকে শেয়ারগুলো ফরফিট করে নিয়ে তারপরে এগুলো আপনার জেনারেল পাবলিকের কাছে বিক্রি করে দেন। আমরা প্রত্যাশা করব ইসলামী ব্যাংক সহ দেশের ব্যাংকিং খাত নিয়ে একটা কার্যকরী পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য।